গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা। কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব ৩৬। আগের পর্বের পর। দুপুরে সবাই খাওয়ার খেতে বসেছে। তনয় হন্তদন্ত হয়ে এলো। ওকে এভাবে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। বিধানবাবু বললেন, এ কি খোকা, তুই এমন সময় ফিরে এলি যে, তাও হন্তদন্ত হয়ে? আসলে বাবা, অফিসের কাজে আমাদের কয়েকজন এমপ্লয়িকে দিল্লি যেতে হবে, 4:30টায় ফ্লাইট, তাই তাড়াতাড়ি চলে এলাম। সব কিছু গুছিয়ে নিয়ে 3টের মধ্যে বেরিয়ে পড়তে হবে তো, তাই। সে কি, পরশু তো দীপার বিয়ে, তাও মন্দিরে বিয়ে হবে বলে সকালেই হবে। তুই বিয়েতে যাবি না? তুমি চিন্তা করো না, আমি বিয়ের আগেই পৌঁছে যাব। বিধানবাবু আর কিছু বললেন না। মোহিনী দেবী বললেন, ঠিক আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর গোছগাছ করবি। না মা, আমার লাঞ্চ তো ছিল, আমি সেটা খেয়ে নিয়েছি। আমি ঘরে যাচ্ছি। তন্নি, খাওয়া হয়ে গেলে এসে আমার লাগেজটা গুছিয়ে দিও। মোহিনী দেবী বললেন, ও যাবে না, আমি কে তোর লাগেজ গুছিয়ে দিচ্ছি। তনয় নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, ঠিক আছে, তুমি গুছিয়ে দিলেও হবে। এই বলে সবার মুখের দিকে একবার করে তাকিয়ে ওপরে উঠে গেল। তনয় রুমে এসে রাগে গায়ের জামাটা ছুঁড়ে ফেললো, তারপর গজগজ করতে লাগলো, বাইরের লোকের সামনে প্রতিবার আমাকে অপদস্থ করা? আমিও দেখব তোমার বৌমাকে তুমি আর কতদিন আমার থেকে দূরে রাখতে পারো। সবগুলোকে জব্দ করার প্ল্যান আমি কষে ফেলেছি, আর একটা দিনের অপেক্ষা, তারপর এক ঢিলে 3টি পাখি মারব। তার ভাবনার মধ্যেই মোহিনী দেবী ঘরে ঢুকলেন। ব্যাগ প্যাক করতে করতে তিনি কনসার্টের কথাটা পারলেন। শোন খোকা, তোকে একটা কথা বলার ছিল। আজ আমরা সবাই মিলে একটা গানের প্রোগ্রাম শুনতে যাব। তনয় অবাক হয়ে বলল, গানের প্রোগ্রাম? সেটা কোথায়? মোহিনী দেবী বলল, ওই যে যেখানে ক্রিকেট খেলা হয়। হ্যাঁ, ইডেনে। তোমাদের কে খবর দিল? কলি বলছিল ও রাজ রাহিলের সাথে যাবে, তাই আমি বললাম আমি, বৌমা আর দিদিভাইও যাব সাথে। তনয় বেশ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাও তবে। মোহিনী দেবী খুব খুশি হয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিচে চলে গেল তন্নিকে খুশির খবরটা দেওয়ার জন্য। তিনি চলে যেতেই তনয় হেসে উঠল আর মনে বলল, এ তো মেঘ না চাইতেই জল, পাশা উল্টানোর জন্য চালটা তো তোমরা ইচ্ছে করেই আমাকে দিয়ে দিলে। আমার তো ভালোই হলো, একদিন আগেই আমার প্ল্যান এক্সিকিউট করতে পারবো। আরে এতে এমএলএ বাবুও খুব খুশি হবে। তারপর বিশ্রীভাবে হাসতে লাগলো। এদিকে মোহিনী দেবীর মুখ থেকে তনয়ের সম্মতির কথা শুনে তন্নি আর কলি দুজনেই বেশ অবাক। কলি বলল, এত সহজে ছেড়ে দিল? ইম্পসিবল। বুঝেছি, তার মানে এবারও মামাবাবুর কাঁধে গোয়েন্দাগিরির ভার পড়বে। মোহিনী দেবী বললেন, মামাবাবুর কাঁধে গোয়েন্দাগিরির ভার মানে? হ্যাঁ মাসিমা, মামাবাবু এতদিন জামাইবাবুর কথায় দিভাইকে ঘরে বাইরে সবসময় ফলো করত, আর সব খবর জামাইবাবুকে দিত। 1 মিনিট। এই বলে কলি ল্যাপটপটা খুলে মামাবাবুর ফলো করার ভিডিও ক্লিপটা দেখালো। তন্নি অবাক হয়ে বলল, কলি, এসব তুই কেন করতে গেলি? ঠিক কাজই তো করেছে, হরিপদ এই কাজ করে? দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি? তুই চিন্তা করিস না মা, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, আজ হরিপদ আমাদেরকে ফলো করতে পারবে না। ওকে আজ আমি দেখাচ্ছি মজা। কলি জিজ্ঞেস করলো, কিন্তু মাসিমা তুমি কি করবে? মোহিনী দেবী বললেন, তুই দেখ না আমি কি করি। এই বলে মোহিনী দেবী কলির রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলেন। তার পেছনে ওরা 2 বোন। মোহিনী দেবী চাল রাখার ড্রামের ঢাকনাটা খুলে তার মধ্যে কৌটোভর্তি ছোলার ডাল ঢেলে দিলেন, আর তা দেখে তন্নি অবাক হয়ে মুখ চেপে ধরল। আর কলি হা হা করে হাসা শুরু করতে মোহিনী দেবী ওর মুখ চেপে ওর হাসি থামিয়ে দিল। চুপ কর, সবাই শুনতে পাবে তো। কলি মুখ চেপে নিঃশব্দে হাসতে লাগলো। তন্নি হতভম্ব ভাব কাটিয়ে উঠে বলল, মা, এটা কি করলেন আপনি? মোহিনী দেবী বললেন, হরিপদ রাজ আর গোয়েন্দাগিরি করা হচ্ছে না, কারণ সন্ধ্যা থেকে সারা রাত ধরে ওর কাজ হবে এই চাল আর ডাল আলাদা করে বেছে রাখা। তন্নি এবার মুখের চাপা দিয়ে হাসতে লাগলো, আর কলি তো হাসতে হাসতে মেঝে শুয়েই পড়েছে। কলিকে থামিয়ে ওরা যে যার ঘরে চলে গেল। যথাসময়ে তনয় বেরিয়ে গেল দিল্লি যাবে বলে। এবার সে সত্যি সত্যি দিল্লি যাবে না, অন্য কোথাও যাবে, তার ঠিক সময়েই জানা যাবে। তনয়ের বেরিয়ে যাওয়ার পরই কলি তন্নির রুমে চলে গেল কে কি ড্রেস পরে যাবে তা সিলেকশন করতে। মোহিনী দেবী ওকে টেনে আনলো।
ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে মোহিনী দেবীকে যোগ দিতে হলো। প্রায় 15-20টা ড্রেসের মধ্যে তন্নি কল্লির জন্য একটা ড্রেস চুজ করে দিল। হোয়াইট কালারের উপর ব্লু কালারের ডিজাইন করা টপ আর তার সাথে ব্লু কালারের লং স্কার্ট। মোহিনী দেবীরও খুব পছন্দ হলো, তাই কলি ওইটাই পরে যাবে ঠিক করলো। তারপর কলি বলল, দি ভাই, তুই সেই শাড়িটা পর যেটা আমি তোকে সেই দিন শপিংয়ে কিনে দিয়েছিলাম, সেটা তো একবারও পরিসনি। তন্নি বলল, আচ্ছা ঠিক আছে, আজ পরবো, খুশি? কলি তন্নিকে জড়িয়ে বলল, খুব খুশি। তারপর ওরা মোহিনী দেবীর জন্য শাড়ি বেছে দিল। আর একটা শাড়ি বেছে ঠিক করলো ওটা আজ পায়েলকে পরতে বলবে, যেহেতু পায়েলের খুব বেশি জিনিসপত্র নেই এখানে, তাই সেই মতো ভেবে ওরা আউট হাউসে গেল। দরজায় টোকা মারতেই রাজ দরজা খুলল। ওরা ভেতরে ঢুকে পায়েলের কাছে গিয়ে পায়েলকে শাড়িটা দিয়ে বলল, এই শাড়িটা তুমি আজ পরে যাবে, দেখো পছন্দ হয়েছে কিনা। পায়েল বলল, খুব পছন্দ হয়েছে দিদি, আমি এটাই আজ পরে যাব। তখন রাজ ঘরে এসে ওদের কথার মধ্যেই বলল, না পায়েল, তুমি ওই শাড়িটা পরবে না, আমি তোমার ড্রেস ঠিক করে রেখেছি আগে থেকে। তারপর রাজ পায়েলের রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এলো হাতে একটা প্যাকেট নিয়ে। প্যাকেটটা পায়েলের দিকে এগিয়ে রাজ বলল, খুলে দেখো। পায়েল প্যাকেটটা খুলতেই সবাই শকড হয়ে যায়, কারণ প্যাকেটের ভেতরে রয়েছে শার্ট আর প্যান্ট, তাও জেন্টস। কলি বলল, আমার মনে হয় তুমি ভুল করে নিজের ড্রেসটা নিয়ে চলে এসেছো। কোনো ভুল হয়নি কলি, পায়েল এটাই পরে যাবে। জেন্টস প্যান্ট শার্ট? শুধু পোশাক নয়, পায়েলের আউটফিটও হবে ছেলেদের মতো। আহিল মাথায় হাত দিয়ে বলল, লে, নিজের সাথে সাথে আমার বোনটাকেও বহুরূপী বানিয়ে ফেলবে। তন্নি একটু ভেবে বলল, আমার মনে হয় পায়েলের সুরক্ষার জন্য উনি এরকমটা করতে চান। ঠিক বললাম তো রাজবাবু? ঠিক বলেছেন তন্নি, পায়েলের সুরক্ষার জন্যই আমি এটা করছি। অ্যাকচুয়ালি আমি রিস্ক নিয়ে করতেই চাইছিলাম না প্রোগ্রামটা, বাট বুক হয়ে গেছে তো। এমনিতেই ওখানে অনেক লোক থাকবে, আর আমাকে তো আপনাদের আগেই বেরিয়ে যেতে হবে, নইলে লোকেরা সন্দেহ করবে তো। আর আহিল কতক্ষণ আপনাদের সাথে থাকবে জানি না, তাই আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তারপর একটু থেমে পড়ল, আর সরি তন্নি, আপনার দেওয়া শাড়িটা পরতে না বললাম বলে প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, সুরক্ষাটা সবার আগে, তাই সরি বলার প্রয়োজন নেই। রাজ বলল, ওকে, আপনাদের দু বোনের দায়িত্ব পায়েলের মেকআপ করার। ওরা দুই বোন হেসে মাথা নাড়ল। রাজ সন্ধ্যা হতেই বেরিয়ে গেল। প্রোগ্রাম কর্তৃপক্ষরা জানেন ও শিলিগুড়িতে আছে, তাই তারা এয়ারপোর্টে ভিআইপি গাড়ির ব্যবস্থা করেছে। তাই রাজ একটু আগেই বেরিয়ে গেল। আর এদিকে কিছুক্ষণ পরেই তন্নিরা বেরিয়ে গেল। বাড়ির গাড়িটাই আহিল ড্রাইভ করে নিয়ে চলল। বাড়ি থেকে পায়েল নিজের পোশাকেই বেরোলো। তারপর বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর একটা ফাঁকা মাঠে গাড়ি দাঁড় করিয়ে আহিল গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। 15-20 মিনিট পর কলি ফোন করতে সে গাড়িতে এসে পায়েলকে দেখে অবাক। তাকে দেখে কেউ বলতেই পারবে না যে একটা ছদ্মবেশের আড়ালে মেয়ে লুকিয়ে আছে। এতক্ষণ ধরে তিতলি সব দেখার পর বলল, এ বাবা আঙ্কেল, তুমি জানো না আমরা যেখানে যাচ্ছি সেখানে গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন হবে, আর পায়েল আন্টি ওটায় পার্টিসিপেট করবে বলেই তো ছেলের মতো সেজেছে। আহিল এতক্ষণে বুঝতে পারলো যে তিতলির কাছে সত্যিটা গোপন করার জন্য ওরা গো অ্যাজ ইউ লাইকের বাহানা বানিয়েছে। কলি বলল, আরে শোনা, এটা শুধু উডবি মাম্মামদের নিয়ে হবে। পায়েল আন্টির পেটের ভেতরে একটা পুচকু বনু আছে না, সেজন্য পায়েল আন্টি এই গেমে পার্টিসিপেট করতে পারবে। তিতলি বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, তাহলে আমার পেটেও বনু এনে দাও, আমিও পার্টিসিপেট করব। আন্টি একা কেন গো অ্যাজ ইউ লাইকে পার্টিসিপেট করবে? তিতলির কথা শুনে হেসে হেসে সবার বেহাল অবস্থা। কলি বলল, আরে সোনা, তুমি তোমার স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিন পার্টিসিপেট করে নেবে, আমি তখন সাজিয়ে দেব। প্রমিস? কলি বলল, প্রমিস। প্রমিস, কিন্তু আমারও একটা শর্ত আছে। তিতলি জিজ্ঞেস করলো, আবার কি শর্ত? কলি বলল, পায়েল আন্টি যে ছেলে সেজেছে এটা তুমি কাউকে বলবে না, আমরা এই কজন ছাড়া, এমনকি বাড়ির কাউকেও না। তিতলি বলল, আচ্ছা বলবো না, ওকে, গুড গার্ল। এই বলে কলি তিতলির গালে চুমু খেলো। গাড়ি চলল ইডেন গার্ডেনের উদ্দেশ্যে। গন্তব্য ইডেন গার্ডেন। রাজের কনসার্ট শোনার জন্য যদি আপনারাও চান তো সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।